আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বিশেষ করে যারা অনলাইনে অ্যাক্টিভ আছেন তারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা, আমাদের দেশের রত্ন। তিনি কিভাবে এই কয়েক মাসের মধ্যে বাংলাদেশকে লিড করে যাচ্ছেন। আমাদের ভাগ্য, বাঙালিদের ভাগ্য যে আমার মনে হয় যে হাজার হাজার নির্যাতিত নিপীড়িত বাঙালির দোয়ায় তিনি আমাদের মধ্যে ফিরে এসেছেন। এই নেতাকে, এই প্রজন্মকে চিনতে দেওয়া হয় না। আমরা গুটি কয়েকজন যারা ডক্টর মোহাম্মদ ইউনূস যাদের একটু যে মোটামুটি 20-25-এর উপরে বয়স হয়েছে, যাদের 2000 সালের আগে জন্ম, তারা মোটামুটি তার সম্পর্কে মোটামুটি জানতো। কিন্তু এছাড়া নতুন প্রজন্মকে তাকে চিনতেই দেওয়া হয়নি। দেখুন এই কয়েক মাসে কতগুলো সাফল্য, এই সাফল্যগুলো ওইভাবে সবার কাছে পৌঁছে না। যারা আমরা অনলাইনে অ্যাক্টিভ আছি তারা বুঝি যে আসলে বাংলাদেশটা কেমন ছিল, কি হতে যাচ্ছে। তো এই সকল জায়গা থেকে সবার উচিত ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করা যেভাবে হোক, এবং বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে। 15 বছর ভোট না দিয়ে থাকতে পেরেছি, এবং 15 বছর 16 বছর তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, ক্ষমতার বাইরে ছিল। তো দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য এই মুহূর্তে তাকে যদি আমরা সাপোর্ট না করতে পারি, তাকে যদি আমরা সমর্থন করতে না পারি, তাহলে এর মাসুল আগামী কয়েকশো বছর আমাদের দিতে হবে। কারণ তার মতো নেতা, তার মতো নোবেল বিজয়ী, তার মতো সম্মানী ব্যক্তি এগুলো বারবার আসবে না। এ ধরনের নেতা আমরা বারবার পাবো না। তো কাজেই সবার জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাফল্যগুলো তুলে ধরা উচিত। দেখুন এতদিন রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে বহুত কিছু করা হয়েছে। তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। কি জন্য? তাদেরকে আশ্রয় দিয়ে একটা পুরস্কার যদি পাওয়া যায় সেই আশায়। কিন্তু তাদেরকে আশ্রয় দিয়ে তাদেরকে পাঠানো তো দূরের কথা, ওই ব্যাপারে কোথাও আলোচনাও তুলতে পারে নাই। এই সামান্য কয়েকটা দিন দেখুন, এই সম্প্রতি এখন একটা নিউজ এসেছে 80,000 রোহিঙ্গাদের তারা ফেরত নিবে। 1,80,000, 1,80,000 না শুধু 80,000 দেখলাম যেন। যাই হোক, ধাপে ধাপে আশা করি তিনি বলছেন যে আগামী বছর ঈদ এই যে রোহিঙ্গা মুসলিম রয়েছেন তারা দেশের বাড়িতে গিয়ে করবে, তারা তাদের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে পারবে, এই প্রতিশ্রুতি দিয়েছেন। এবং দেখুন এখনই সেটা শুরু হয়ে গেল। তো এই রত্নকে যদি আমরা হারিয়ে ফেলি, সময় না দেই, তাহলে এর মাসুল সারা জীবন আমাদেরকে দিতে হবে। তো সাধারণ প্রান্তিক জনগোষ্ঠী, গ্রামের যারা খেটে খাওয়া মানুষ, এমনও মানুষ যারা অ্যান্ড্রয়েড ফোন নেই, যারা ফেসবুক নেই, যারা দেশের এরকম খোঁজ খবর রাখে না, তারা শুধু ওই তখন সরকারকে চিনে যখন দুমুঠো ভাত, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কম মূল্যে ক্রয় করতে পারে, তখন মনে করে যে আসলে তো এই সরকার ভালো, এই সরকারই তো রাখা দরকার। দেখুন সাধারণ মানুষ এইভাবে জাস্ট করে, কিন্তু আন্তর্জাতিকভাবে বিবেচনা করে, রাজনৈতিক বিবেচনায়, এগুলো রাজনৈতিক দল এবং যারা নীতি নির্ধারণের পর্যায়ে রয়েছে, জ্ঞানী রয়েছেন, তারা এইভাবে ভাবে যে আমাদের দেশটা কোথায় নিয়ে যাবে। তো ওইভাবে কিন্তু সাধারণ মানুষ জানবে না। তবে সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কম মূল্যে পাচ্ছে, তারা টের পেয়ে গেছে যে ক্ষমতা কে আছে। তো এবং আরেকটি বিষয় দেখবেন যে যারা সম্মানিত ব্যক্তি,
তাদের লিডটা দেখুন। এই 20 মে যে এখন সম্মেলনে যেটা গেলেন মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের হয়ে তিনি প্রথম তার দায়িত্বভার গ্রহণ করতেছেন এবং সেটা তার ভাগ্যেই পড়েছে। দেখুন, যে সম্মানিত তাকে আল্লাহ তাআলা সব দিক থেকে সম্মানিত করে। তো সেখানে একটা ব্যাপার হলো, সবাই মোদির সাথে, নরেন্দ্র মোদির সাথে বৈঠক হবে। তো সেখানে কিভাবে তার এন্ট্রিটা হলো, দেখুন, সম্মানিত ব্যক্তির জন্য কিন্তু সবাই ওয়েট করে, সবাই বসা, তিনি এন্ট্রি নিলেন, সবাই দাঁড়িয়ে গেলেন এবং তাকে সম্মান জানালেন। ব্যাপারটা কীরকমের, আগে এক সময় দেখতাম আমাদের দেশের সরকারগুলো কীরকম করতো, যে চোরের মতো করতো। হ্যাঁ, চোরের মতো করে বসে থাকতো, বা আগে বসে থাকতো, যে কোনো মতে মাথার ঝুঁকাইতো, মানে কীরকম একটা। আর আজকের এন্ট্রিটা দেখুন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন দেশের জন্য, এবং সবাই সবার জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করবেন। নিজের পরিবার, আত্মীয় স্বজনকে সচেতন করুন, তার ব্যাপারে ধারণা প্রদান করুন। আমার বিশ্বাস এমন লোক নেই যার কাছে অ্যান্ড্রয়েড ফোন নেই, সেই ফ্যামিলির সদস্যদের, বিশেষ করে যারা যুবক, তো তারা তো জানে তার সম্পর্কে। তো তাদের উচিত, ছাত্রদের উচিত যে তার সম্পর্কে তার ফ্যামিলিতে ধারণা দেওয়া, তার আত্মীয় স্বজনকে ধারণা দেওয়া, তো যাতে মানুষ এই রত্নটাকে চিনতে পারে। বিভিন্ন দল বিভিন্নভাবে তাদের দলকে ঢেলে সাজাচ্ছেন। এর পাশাপাশি আমার উচিত মানে মানে এটুকু বলা যে, যদিও আমার কথা সবাই শুনবেন, এখানে কয়েকজন বন্ধু-বান্ধব রয়েছেন, তারাই শুধু শুনতে পারবেন। তো আমি যেটা বললাম, সবাই সবার জায়গা থেকে সচেতন করা। এর পাশাপাশি আমার মনে হয় বিএনপির উচিত তাদের দলটাকে ঢেলে সাজানো। এখানে অনেক অনুপ্রবেশকারী, যারা আগে বিভিন্নভাবে আওয়ামী লীগ করত, তারা এই দলের মধ্যে ঢুকে দলের নামটাকে শেষ করে দিচ্ছেন। হ্যাঁ, তো জনাব জিয়াউর রহমান, তার নীতি আদর্শ এবং বাংলাদেশ নিয়ে তার যে এইম ছিল, এবং তার যে মূল্যবোধ ছিল বাংলাদেশকে নিয়ে, সেই মূল্যবোধের জায়গা থেকে কিন্তু বিএনপি সরে আসছে। শুধু তার ফ্যামিলির জনাব আর কি খালেদা জিয়া, যাকে আপুসীর নেত্রী বলা হয়, তো তিনি যদি একটু আপোষ করতেন তাহলে কিন্তু অনেক কিছু সম্ভব ছিল, কিন্তু তিনি কিন্তু আপোষ করেননি। এবং এই কারণেই ভিতরে ভিতরে অনেক বড় নেতারা কিন্তু তার বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলে। তো বিএনপির উচিত তাদের দলকে ঢেলে সাজানো, ভালো লোক দিয়ে সাজানো, যাতে বিএনপির মতো এত বড় একটা গণতান্ত্রিক দল যাতে জনবিচ্ছিন্ন না হয়ে যায়। কারণ মানুষ প্রচুর সচেতন। প্রত্যেকটা দলের এখন বাকি যে দলগুলো রয়েছেন, দলের ভিতরে থাকা উচিত প্রতিযোগিতা, দেশপ্রেমের প্রতিযোগিতা, উন্নয়ন করার প্রতিযোগিতা, কোন দল কতটুকু মানুষকে ভালোবাসতে পারে, কতটুকু মানুষের কাছে যেতে পারে, সেই প্রতিযোগিতা। এই ধরনের প্রতিযোগিতা যেন আমাদের দেশের দলের মধ্যে থাকে। এক দল আর এক দলকে নির্মূল করবে, এ ধরনের প্রতিযোগিতা না থাকুক। তো দেশকে রিপ্রেজেন্ট করার, দেশকে এগিয়ে নিয়ে যাবার প্রতিযোগিতামূলক দল বাংলাদেশে আসুক, যাতে আমাদের দেশ একটা ভালো পর্যায়ে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।